শুভ সকাল বন্ধুরা। সকাল এখন 6টা 5। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 5টা 15 থেকে ঘুম থেকে উঠে রেডি আর হয়ে নিয়েছি। ঠান্ডা পড়া থেকে আমার তেমনভাবে সকালবেলা ঘুম থেকে ওঠাও হয়নি। আজকে উঠে দেখলাম যে সকালবেলা ঠান্ডাটা কেমন থাকে না থাকে, প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই চাদর একটা গায়ে নিয়ে নিয়েছি, আর চারদিকটা পুরো কুয়াশায় ভর্তি হয়েছিল। সকালবেলা যখন উঠি না, পুরো অন্ধকার ছিল বলতে গেলে। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম। আর এদিকে যা মেয়েকে অনেক অনেক হামি দিচ্ছে, ওরও মন খারাপ, আমার তো মন খারাপ রয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি, আমার ঘর ছেড়ে যেতে কোথাও ভালো লাগে না। নিজের ঘর সংসারে মায়ায় নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছি যে কোথাও গেলে ভীষণই মন খারাপ হয়। আমার নন্দায়ে তো মোটর ট্রেনিং স্কুল রয়েছে, আর সেই সময় জানো তো, ওদের ট্রেনিং স্কুলের গাড়িটা বেরোচ্ছিল। তাই ড্রাইভার দাদাকে বললাম যে আমাদেরকে যদি একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসো তাহলে খুব ভালো হয়। তো ওনাকে বলা মাত্রই উনি আমাদেরকে নিয়ে চলে এলেন বাস স্ট্যান্ড পর্যন্ত। খুব উপকারই করলেন, না হলে আবার ভাসুরকে ডাকতে হতো, ভাসুর ঘুমাচ্ছে না। এই ঠান্ডার সময় উনি আবার ঘুম থেকে উঠে আমাদেরকে ছাড়তে আসবেন। তাই ইনি যখন যাচ্ছে তাহলে ইনাকে একটু বলে দিয়ে ইনি ছেড়ে দিয়ে যাবেন। যাই হোক, অনেক উপকার করলেন আমাদের। আর এদিকে দেখো, আমরা বাসে উঠে ব্যাগগুলো সব রেখে দিচ্ছি। বাস ছাড়ার কথা আছে 6:45। আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, 6টা 25 আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে সময় লাগে গাড়িতে করে 5 মিনিটের মতো। যাই হোক, টাইম যখন আসছে, আর সকালবেলা এই ঠান্ডার সময় একটু চা না হলে জবে না ব্যাপারটা, তাই না? আমার থেকে বেশি তোমাদের দাদাভাই আর কি। আমার তো অতটা নেশা নেই, হলে হলো, না হলে হলো। তবে ঠান্ডার সময় একটু খেলে মন্দ হয় না, কিন্তু বেশ ভালোই হয়। তো দুজনের জন্য 2টো চা অর্ডার করলাম, দিয়ে দুজনের চাটা খেয়ে নিলাম। যদিও সকালবেলা দুধ চা খেলে আমার একটু অম্বল হয়, কিন্তু ঠান্ডাতে একটু চা খেতে মন চাইলো। আর তোমাদেরকে বাস স্ট্যান্ডের জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখে দিচ্ছি। বেশ হালকা করে সাজানো গোছানো রয়েছে। এখান থেকে তারাপীঠের বাসও যায়, আর দীঘা বাসও যায়। এখান থেকে দীঘা বাস ছাড়ার পর থেকে আমার এত সুবিধে হয়েছে না, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আগে তো প্রচুর প্রবলেম হতো যখন আমি একা যেতাম। আমাকে কি করতে হতো, আমাদের বাড়ি থেকে ধর্মতলা বাস ধরতে হতো, তারপর ধর্মতলা থেকে দীঘা বাস ধরে বাড়িতে আসতে হতো। আর যেহেতু কলকাতার রাস্তাঘাট আমি তেমন একটা জানি না, নতুন, তাই জন্য আমার ভীষণ অসুবিধা হতো যখন আমি একা ট্রাভেল করতে পারতাম না বললেই চলে। তোমাদের দাদাভাই বসিয়ে দিত আর আমি চলে আসতাম, এরকম একটা ব্যাপার। কখনো একা যেতে পারতাম না। মাঝে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু গন্ডগোলে পড়ে গেছিলাম। যাই হোক, চলো বাদ দাও। এখান থেকে বাসটা হয়ে যেতে এত সুবিধে হয়েছে যে কি বলবো, এখন আমার একা যেতে কোনো অসুবিধেই হয় না, খুব সুবিধে হয়েছে। যাই হোক, পুরো একদম সঠিক টাইমে বাসটা ছেড়েছে, 6:45 বাসটা ছেড়ে দিল। আর যেই বাসটা চলতে শুরু করলো, অমনি কি ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আবার জানালা বন্ধ করে দিতে প্রচণ্ড গরম লাগছে। তাই কি করেছিলাম, জানালাটাকে খোলা রেখেছিলাম, আর একটা চাদরে 3জন গায়ে দিয়েছিলাম, কারণ আমাদের 3জনকেই ভীষণ ঠান্ডা লাগছিল। যাই হোক, চলো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব বলে। সত্যি কথা বলতে কি, আমার এতটাই খিদে পাচ্ছিল যে আমি কি বলবো। মানে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখনই খিদে পাচ্ছিল, কিন্তু কি খাবো না খাবো, আর বেরোনোর টাইমে কি খাবো মানে কিছুই বুঝতে পারলাম না। একবার ভেবেছিলাম যে 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নেবো, তারপরে আর খাওয়া হয়নি। তো যাই হোক, প্রচণ্ড খিদে পাচ্ছিল, ভাবছিলাম যে কখন কোলাঘাট আসবে আর কখন একটু কিছু খাবো, মুখে দেবো আর কি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি চপ মুড়ি খাবো, আমি কোলাঘাটে নামলেই চপ মুড়িটা নিয়ে নিই। প্রথমে তোমাদের দাদাভাই দেখো ডিম টোস্ট নিয়ে নিয়েছে, আর ওদিকে বাচ্চার জন্য চিপস, আর আমার জন্য কুরকুরে, জল, মাজা সবই নিয়ে নিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই গেছিলো মুড়ি চপ আনতে, এই যে দুজনের জন্য 2টো করে চপ আর মুড়ি নিয়ে এসছে। চপটা খেতে আমার ভীষণ ভালো লাগে সব সময়ের জন্য। আর মুড়িটা কিন্তু ভালো ছিল না গো, একটু নুন ছিল, ভালো লাগেনি আমার। আর ইনি আমাকে না টাকা চাইছিলেন, কিন্তু আমার কাছে খুচরো ছিল না। তো আমি ওনাকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমার বর আসুক, দিলে তোমাকে কিছু টাকা দেবো। তো তোমাদের দাদাভাই আসার পরে তোমাদের দাদাভাই একটা 20 টাকা কয়েন দিয়েছিল। তো যাই হোক,
তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এনাদের মতো মানুষজনকে যখনই দেখতে পাবে যেটুকু তুমি পারবে, মানে যেটুকু তোমার সামর্থ্য সেটুকুই দান করার চেষ্টা করবে। সেটা 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক। দেখো আমরা কিন্তু অনেক টাকাই খরচা করে দিই এদিক ওদিক, তো সেই টাকা থেকে যদি আমরা 2 টাকা 5 টাকা কারোর উপকারে দিয়ে থাকি, ক্ষতি কী আছে, তাই না? তোমরা হয়তো মানে কি বলবো, এর আগেও আমাকে দেখেছো আমি এটা করে থাকি আর কি, সেটা আমার যেটুকু সামর্থ্য হয়ে আমি সেটুকুই দিই। আর ভিডিও করার মানে এটাই যে আমার ভিডিও দেখে হয়তো অন্য কারোরও দেওয়ার ইচ্ছে হবে, শুধু সেটার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। যাই হোক, তারপরে বাসটা ছেড়ে দিয়েছিল, আর বাসটা ছাড়ার পরে আমরা প্রথমে চপমুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে ডিম টোস্টটাও খেলাম। ডিম টোস্টটা তো বেশ ভালোই লাগছিল। আর পরে গাড়িতে আস্তে আস্তে কুরকুরে, চিপস সবই খেয়েছি, না চিপসটা খাইনি, কুরকুরেটা শুধু খেয়েছি। আর চকলেট এনেছিল, আমলকি এনেছিল, মটর এনেছিল, ছোলা এনেছিল, অনেক কিছুই তোমাদের দাদাভাই এনেছিল, তো সেগুলো খেলাম। তারপরে কিছুটা ঘুমালামও, মানে এইভাবে করে বাসে এলাম। বেশ ভালো ছিল, কোনো অসুবিধা হয়েছিল না। তারপরে রামনগরে আমার দাদা দাঁড়িয়েছিল টোটো নিয়ে। প্রত্যেকবার আমি যখন বাপের বাড়িতে আসি আর দাদা যদি বাড়িতে থাকে তাহলে টোটো নিয়ে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এবারেও তাই হয়েছে। এই যে তোমাদের দাদাভাই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি পরোটা তরকারি খাবো। আর রামনগরে ফেমাস পরোটা তরকারি এই দোকানেই পাওয়া যায়, মানে ফেমাস বলতে ফেমাস, কত যে সেল হয় এই দোকানে পরোটা আমি বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো। তো যাই হোক, দাদা এখান থেকে ডিমের কারি, পরোটা আর ঘন্ট নিয়ে নিল। ব্যাস, এবারে চলো সোজা বাড়ি যাচ্ছি। আজ অনেক দিনের পরে বাড়িতে যাচ্ছি, তাই তোমাদের দাদা ভাই আর আমি বলে বলে আসছিলাম যে কত দিনের পরে যাচ্ছি বলো তো। 9 মাস পরে মনে হয় বাড়িতে এলাম, 8 কি 9 মাস পরে এই বাড়িতে যাচ্ছি। এবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ির কাছে আমাদের এই মন্দিরটা দেখো, কত সুন্দর মন্দিরটা, ভালো করে দেখালে হয়তো ভালোভাবে বুঝতে পারতে। যাই হোক, চলতি টোটোতে আমি যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই দেখালাম। আর রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে আর কি, মানে নতুন নতুন ঘর উঠেছে, রাস্তাঘাট সব ভেঙে নতুন করে বানিয়েছে, সরু রাস্তাটা চওড়া করেছে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়ির দরজায়। আর যেই মানে টোটোর হর্নে আওয়াজ শুনেছে আমার মা দৌড়ে চলে এসছে, নাতনিকে দেখার জন্য, মেয়েকে দেখার জন্য না। আর সবাই ব্যাগ ট্যাগ নামিয়ে নিল। আর এদিকে বাচ্চার জামা কাপড় কত শুকনো হচ্ছে দেখতে পাচ্ছ তো। নাতনিকে পেয়ে মা তো গালে 2-4টা হামি খেয়েই নিল। তারপর আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে কী যে করবে আর বুঝে উঠতে পারছে না। কী যে খুশি মেয়ে জামাই এলে সেটা আর বলে বোঝানোর মতো নয়। আর এদিকে মেয়ে এসেই দেখো দোলনা ধরে নিয়েছে, এই দোলনার জন্যই ও এখানে এসেছে। আর এদিকে বাচ্চাটা ঘুমাচ্ছে। আমি আর বেশি কাছে গেলাম না, কারণ আমি বাইরে থেকে এসছি। আগে পা হাত ধোবো, জামা টামা চেঞ্জ করব, তারপরে গিয়ে বাচ্চাকে হাত দেবো। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার দাদার এত খিদে পেয়েছিল, আসার সঙ্গে সঙ্গে পরোটা তরকারি খেতে শুরু করে দিয়েছিল। আর আমার জন্য একটুখানি রেখেছিল, আমি খেয়ে নিচ্ছি। সত্যি পরোটা তরকারি মানে এত সুন্দর বানায় যে কি বলবো, খুব ভালো টেস্ট হয়। বিয়ের আগে প্রচুর খেয়েছি। আর এদিকে দাদা দেখো বাজার করে নিয়ে এসছে, মানে আমাকে যে আনতে গিয়েছিল ওখানেই বাজার করে নিয়েছিল, না হলে কি আবার দুবার ধরে যাবে, ওই জন্য বাজারও করা হলো, আমাকে নিয়েও চলে এলো। ওকে বলেছিলাম যে তুই বেশি করে মাছ আনবি না, মানে আমাকে সকালবেলা ফোন করেছিল যে অত মানে তোমাদের দাদাভাই কী খাবে না খাবে। আমি বলেছিলাম যে পমফ্রেট মাছ আনবি আর কাতলা মাছ আনবি, আর কিচ্ছুই আনবি না। কিন্তু ও ছেলে না, কোনো কথাই শোনে না। যখনই মাছ কিনতে যাবে তখনই হাজার কটা মাছ নিয়ে চলে আসবে। ওই জন্য ওকে বারবার করে বলে দিলাম যে তুই বেশি কিছু আনবি না, শুধু পমফ্রেট আর কাতলা মাছ নিয়ে আসবি। তারপরেও দেখো এত মাছ নিয়ে এসছে, 4 রকমের মাছ নিয়ে এসছে। ও আসলে মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর বাইরে থাকে তো মাছটা অতটা পায় না, ওই কারণে। তো দুজনে মিলে মাছটা বানিয়ে নিলাম। তো এই দেখো স্নান টান করে চলে এলাম। স্নান টান করে এসে মাকে একটু সবজি আরও কেটে দিলাম। মা তাড়াহুড়ো করছে না, বেলা হয়ে গেছে, জামাই খাবে, এদিকে বৌমা খাবে, ওই জন্য তো আনাজ আরও কেটে দিয়েছি। ওদিকে দাদা রান্নাবান্না করছে উনুনে, আর মা রান্নাবান্না করছে গ্যাসে। ছুটাছুটি করে রান্নাবান্না করছে, যেহেতু দেরি হয়ে গেছে, দেরি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তাড়াহুড়ো করো না। বৌদিকে মাছ ভাজা আর ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আমাদের রান্নাগুলো আস্তে আস্তে করে হচ্ছে। আমি বললাম বেশি কিছু করতে হবে না, অল্প কিছুই করো, বেশি কিছু করার দরকার নেই, এমনি খেতে ভালো লাগছে না। আর তাছাড়া এসে এই যে ডিমের কারি, পরোটা আরও খেয়েছে, পেট ভর্তি হয়ে গেছে।
অল্প একটু খেলেই হবে, তাই বললাম বেশি কিছু করতে হবে না। ওদিকে ওরা রান্নাবান্না করছে, আমি একটু এই বাইরেটা ঘোরাঘুরি করছি, কি করবো আর। ওই এই রে, এটা আমাদের লালু, এই লালু। আমার দাদা কিন্তু আমার মাকে প্রচুর হেল্প করে। তো দেখতেই পাচ্ছ, দেখো আমার দাদা উনুনে মাছ ভাজছে আর আমার মা গ্যাসে রান্নাগুলো করে নিচ্ছে। এতগুলো মাছ ভাজতে তো অনেকক্ষণ সময় লাগবে, তাই দুদিকে দুটো উনুন জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে অনেক বেলাও হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করছিল। আর মা দেখো এদিকে টক করছে। তোমরা তো সকলেই জানো হয়তো যে মেদিনীপুরের মানুষ আর টক ছাড়া ভাত খেতেই পারে না, তাই কুমড়ো আর ঢেঁড়স দিয়ে মাছের টক করে নিচ্ছে। দেখি তোমাদের দাদাভাই ওপরে কি করছে। ওই ব্যাগ নিচে নিয়ে গেলে তো ভালো হতো, জামাপত্রগুলো বার করে দিয়ে দিতে। দেখ হলো, এটা পরিয়ে দিলে মানে আর ওকে ঠান্ডাই লাগবে না। এখনো পড়াতে পারে এটা। হ্যাঁ এখনো পড়াতে পারে। হ্যাঁ এখনো পরিয়ে দিলে তো হবে। দুপাশে চেন খোলা না? দুপাশে চেন খোলা আছে। এটা গরম জলে ধুয়ে দিতে বলবে। তাও নতুন তো পরেইনি। পরেইনি, একবার গায়ে দিয়েছে কি দেয়নি। আর ওই জামাগুলো, হ্যাঁ এই একটা জামা, এটা প্রথমেই মনে তুমি এনে দিয়েছিলে মেয়েকে। হ্যাঁ এটা একদম পরেনি, রেখেছিলাম, বললাম যে পরে পরাবো, কিন্তু আর পরানো হয়নি। এত জামা আর কোনটা ছেড়ে কোনটা পরবে। চলো, আর ওই জামাপত্র যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব দিয়ে দাও, ওরা গুছিয়ে রেখে দিক, কোথায় রাখবে রেখে দিক, নিয়ে আসো। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার বৌদির কোলে একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। তো কি বেবি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে পরে জানাবো, আর ওর ফেসটাও দেখাবো। তো সময় হয়ে গেছে, ভাবছি না আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। যদিও তোমাদের দাদাভাই ভীষণ রকম বারণ করেছিল যে দেখাও না দেখাও না, দেখাতে নেই, দেখাও না, কিন্তু আমি শুনলাম না, আমি ঠিক তোমাদেরকে দেখিয়েই ফেললাম। আসলে না দেখালে না আমার কেমন যে হয় আমি তোমাদের মানে বললে বোঝাতে পারবো না। আসলে কেনই বা হবে না বলো, তোমরাও তো আমার একজন ফ্যামিলি, সেটা আমি বুঝি, তোমাদের দাদাভাই না বুঝলেও আমি বুঝি। তাই জন্য আমি থাকতে পারলাম না। তোমাদের দাদাভাই অনেক বারণ করেছিল, কিন্তু আমি ওর বারণ শুনলাম না, আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর হ্যাঁ, এটাও বলে দিই, আমার বৌদির মেয়ে হয়েছে, মানে আমার বাড়িতে লক্ষ্মী এসেছে। আবার জানো তো বৃহস্পতিবার দিনে ও এসেছে, মানে আমার ঘরে পা দিয়েছে। হসপিটাল থেকে বৃহস্পতিবার দিনে ছুটি দিয়েছে। তো খুব ভালো একটা দিনে ও যেমন হয়েছে, তেমনি খুব ভালো একটা দিনে ও বাড়িতে পা রাখলো। বেশ ভালো হলো। ভেবেছিলাম ওর ওয়েলকামটা অন্যরকমভাবে করব, কিন্তু করার মতো আর মানে কোনো সুযোগই পেলাম না। তো যাই হোক, এখানে আমিও ওকে একটু কোলে নিলাম, এই প্রথম ওকে কোলে নিলাম। কেমন একটা লাগছিল, ভীষণ ভয় লাগছিল, ভাবছি যে নিতে পারবো তো, প্রচণ্ড ভয় লাগছিল। যাই হোক, ওর সাথেই আমার এখন সারাক্ষণই কেটে যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম পমফ্রেট মাছের ভাজা, ফ্যাসা মাছের ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ডাল, মাছের টক আর চচ্চড়ি। তারপরে মেয়েকেও আমি খাইয়ে দিয়ে বসে পড়েছিলাম খেতে। আর এদিকে তোমাদের দাদাভাই বললো যে মাছের টকে কাঁচা লঙ্কা চাই, তাই মা বললো যা আমাদের ঘরে গাছে কাঁচা লঙ্কা হয়েছে, পেড়ে নিয়ে আয়। তাই আমি এলাম পাড়তে, দেখি দু একটা হয়েছে, বেশি হয়নি। এই যে 4টে মতো পেলাম, এটাই নিয়ে চলে এলাম। এখনও বাজে বিকেল 4:10 মতো, সবাই মিলে বেরিয়ে পড়লাম মাঠের দিকে। আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি, ঘুমাতে ইচ্ছেও হচ্ছিল, কারণ সেই সকাল থেকে উঠেছিলাম, তার উপর কোমর আরও ব্যথা হচ্ছিলো, তাই ভেবেছিলাম যে একটুখানি ঘুমাবো, কিন্তু সেই ঘুমানোর সুযোগই হলো না। আমার দাদা বললো যদি তুই ঘুমিয়ে পড়িস তাহলে তো সন্ধে হয়ে যাবে আর ঘুরতেই যেতে পারবি না, তাই তোকে ঘুমাতে হবে না, চল আমরা মাঠের দিকে আগে ঘুরে আসি, তারপরে গিয়ে এলে না হলে শুবি। আমি বললাম হোক, ঠিক আছে চল। আসলে মাঠে না এত ভালো লাগে যে কী বলবো। আমার বাড়িতে এলে সব থেকে বেশি কিছু যদি আকর্ষণীয় জিনিস থাকে সেটা হলো আমার এই মাঠ। এই মাঠে মানে বিকেলটা কাটাতে এত ভালো লাগে, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর তার উপরে এখন তো ধান হয়েছে, ধানের ক্ষেত, মানে চারিদিকে কী দেখতেই ভালো লাগছে। আর এদিকে আমরা এসেছি শুনে আমার দিদির ছেলেও চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। আর এই যে কাকুটা আমার মেয়েকে কি ভালোবাসে জানো তো, যখনই আসে আমার মেয়েকে মানে খুব ভালোবাসে, খুব আদর করে, কিন্তু মেয়ে যেহেতু চেনে না ওই জন্য কারোর কাছেই যেতে চায় না, কান্নাকাটি করে। তো যাই হোক, আর এদিকে দেখো ধান গাছ শুয়ে পড়েছে, মানে এত হাওয়া হয়েছে এই ধান গাছগুলো শুয়ে পড়েছে। ইমিডিয়েটলি না কাটলে ধানগুলো নষ্টও হয়ে যেতে পারে। তো এখান থেকে কিছু ধানের শীষ তুলে নিয়ে আমি খেয়েও নিলাম।
আর অনেক কাকু কাকিমাদের সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। বিকেলটা এখানে বেশ ভালোই কাটালাম। যাই হোক, এখানে অনেক ফটোশ্যুটও করলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। মেয়ের ফটোশ্যুটও চলছে, আমাদেরও অনেক ফটো তোলা হয়েছে। চলো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।